নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। এই রবিবার আপনারা শুনলেন রাজেশ দত্তর কলমে গোয়েন্দা প্রবালদার কাহিনী সিমলায় হামলার প্রথম পর্ব। আজ আমরা নিয়ে আসছি সিমলায় হামলার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। এর আগে আপনারা শুনেছেন গোয়েন্দা প্রবালদা একটি খুনের ইনভেস্টিগেশনের সূত্রে সিমলায় পৌঁছন। সেখানে তার সাথে মোলাকাত হয় চুনিলাল মেঘরাজের, এবং আস্তে আস্তে প্রবালদা, বুম এবং নিয়োগিতা জড়িয়ে পড়েন এক ভয়ঙ্কর তদন্তে। এরপর কি হলো শুনুন সিমলায় হামলার দ্বিতীয় পর্ব, এক্সক্লুসিভলি অন গল্পের ফেরিওয়ালা। আমি সাহস করে লোকটার দিকে এগিয়ে গিয়ে ইংরেজিতেই বললাম, হোয়াই আর ইউ ফলোইং আস? অদ্ভুত ব্যাপার, লোকটা আমাদের দিকে তাকিয়ে হেসে ঝরঝরে বাংলায় বলে উঠল, দেখছিলাম চিনতে পারিস কিনা। কি আশ্চর্য, এ তো প্রবালদার গলা। চুল দাড়ি আর অদ্ভুত মেকআপে প্রবালদাকে চেনা দেয়, একেবারে পুরোপুরি হিপ্পি লাগছে। নিয়োগিতা বলে উঠল, এ তো পুরো অ্যান্টনি ফিরিঙ্গি মশাই। রুমে ফিরে প্রবালদা আমাদের দুজনের দিকে দুটো প্যাকেট ছড়ে দিয়ে বলল, এর মধ্যে তোদের ছদ্মবেশের জিনিসপত্র আছে, চটপট তৈরি হয়ে নে। আজ এখানে একটা খুব বড় রেপ পার্টি আছে। খবর আছে বড় বড় ড্রাগ ডিলার্সরা ওখানে আসবে। দেখি বাচাধনকে হাতে নাতে ধরতে পারি কিনা। নিয়োগিতা প্যাকেট থেকে পরচুলা বার করে নিজের টাকের উপর চাপিয়ে প্রবালদাকে বলল, আচ্ছা, এই রেফ পার্টির মানে কি? রেপ পার্টি হলো কিছু অল্প বয়সী ছেলে মেয়েদের জমায়েত, যেখানে লাউড মিউজিক প্লে করে ডিজে, আর তার সঙ্গে চলে উদ্দাম নৃত্য। বলা বাহুল্য ড্রাগ, মদ, গাঁজা, চরসের আতুরঘরও বলতে পারেন। ওরে বাবা, ডিজে! সর্বনাশ! আমি বলি ডবল যন্ত্রণা। প্রথম যন্ত্রণা কানে আর দ্বিতীয় যন্ত্রণা বুকে। আমি বাবা নেই ওতে। ঠিক আছে, আপনি বরং ঘরেই থাকুন, একটু রেস্ট নিয়ে নিন, কাল আবার অনেকটা হাঁটা আছে। আচ্ছা মশাই, ওই পটেটো চিপসের কেসটা কি? দোকানদার আমাদের দিল না, আর আপনাকে দিল কেন? বুম, তুই বলতে পারবি কারণটা কি? চুনি চিপস কি চুনিলালের কোম্পানি? ঠিকই ধরেছিস বেটা। এত জায়গা থাকতে সিমলায় এসে চিপসের কারখানা করার কারণটাও একটা গুরুতর রহস্য। আচ্ছা, তুমি কি করে শিওর হলে যে এই চুনি চিপসটা চুনিলালেরই কোম্পানির? গুড কোশ্চেন। এই বলে প্রবালদার সদ্য কেনা চিপসের প্যাকেটটা আমার হাতে ছুড়ে দিয়ে বলল, প্যাকেটের পিছনে প্যাকেজিংয়ের ঠিকানাটা পড়ে দেখ। আমি প্যাকেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম বেশ সুন্দর রংচঙে মোড়ক, ওজনের জায়গায় লেখা 2OZ। প্রবালদাকে জিজ্ঞাসা করা বলল, OZ মানে আউন্স, অর্থাৎ 56 গ্রাম। বিদেশে নাকি আমাদের এখানকার মতো কেজি গ্রামে ওজন ডিফাইন করা হয় না, বদলে আউন্স কিংবা পাউন্ডে লেখা হয়। তারপর প্যাকেজিংয়ের ঠিকানাটা দেখার পর মনে আর কোনো সন্দেহ রইল না। ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড প্যাকেজড বাই মেজর্স মেঘরাজ ফুড অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড, কুফরি হিলস, কুফরি 171012, হিমাচল প্রদেশ, ইন্ডিয়া। সন্ধ্যে 7টা নাগাদ আমি আর প্রবালদা কথা মতন হিপি সেজে রেভ পার্টির জন্য তৈরি হলাম। নিয়োগিতার শরীরের ওপর বেশ ধকল গেছে, তাই লেপ মুড়ি দিয়ে বিছানায় ঘুম দিচ্ছে। আমরা তাই আর বিরক্ত না করে ঘরটা বাইরে থেকে চাবি দিয়ে বেরিয়ে পড়লাম। কাসল জায়গাটা নিতান্তই খুব ছোট ব্যাপ্তির, খুব জোর 1 কিলোমিটার হবে কিনা সন্দেহ। বাজারের অলিগলি পেরিয়ে এগোতে লাগলাম। নকল গোঁপদারিতে বেশ অস্বস্তি লাগছে। কিছুটা যাওয়ার পর লাউডস্পিকারে বিদেশি রক মিউজিক বাজছে শুনতে পেলাম। বুঝলাম তাহলে ওখানেই হচ্ছে রেপ পার্টি। পার্টির জায়গায় পৌঁছে আমার চোখখানা ছানা বড়া হওয়ার জোগাড়। একটা খোলা মাঠ, দূরে একটা স্টেজ, তার উপর দুজন ডিজে হাত নেড়ে নেড়ে নানা রকম মিউজিক প্লে করছে, সঙ্গে আলোর কেরামতিও মনে হচ্ছে। আর সেই মিউজিকের তালে তালে চলছে উত্তম নাচ। প্রবালদা বলল, বুম, ওদের সঙ্গে একটু কোমর দোলা আর চোখ কান খোলা রাখ, নইলে পাখি ধরা দেবে না। আমি আর প্রবালদা দুজনেই নাচের ব্যাপারে বেশ অনভিজ্ঞ, তাই ওদের সঙ্গে পাল্লা দেওয়া খুবই দুঃসহ। তাও চেষ্টা চালাতে লাগলাম। মিনিট 10 পর একটা লোক আপাত মস্তক চাদর মুড়ি দিয়ে প্রবালদাকে ইশারায় ডাকল। আমরা কাছে যেতেই ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ওয়ান্ট ক্রিম, কাচ কোয়ালিটি। প্রবালদা বলল, Oh yes. ওকে, কাম উইথ মি।
লোকটা আগে আগে চলতে লাগলো, আমরা পেছনে পেছনে। বুঝলাম প্রবালদা ঠিক এদের জন্যই অপেক্ষা করছিল। লোকটা আমাদের নিয়ে একটা টালি চালওয়ালা ক্যাফেতে নিয়ে এলো। তারপর পর্দা সরিয়ে যেই ভেতরে ঢুকেছি, আমার চক্ষু স্থির হয়ে গেল। দেখলাম ট্রেনে যে মালানাবাসীকে দেখেছিলাম, সে তাকিয়ে হেলান দিয়ে বসে আছে। বুঝলাম এরা ছোটখাটো ড্রাগ মাফিয়া। সম্ভবত মালানা গ্রাম থেকে কম দামে চরস কিনে বিদেশিদের কড়া দামে ড্রাগ বেচাই এদের কারবার। পান্ডা কি তবে চুনিলাল? কতকগুলো প্রশ্ন মাথার মধ্যে জট পাকিয়ে আছে। কলকাতায় সাধু বাবাকে, অস্ট্রেলিয়ান ট্রেকিং দল কোথায় গায়েব হলো, অস্ট্রেলিয়ান গোয়েন্দা এজেন্ট কিসের সন্ধান পেয়েছিল যার জন্য তাকে খুন হতে হলো, ল্যাপটপ আর ক্যামেরায় কি এমন ছিল যেটা আদায় করার জন্য চুনিলালকে বারংবার প্রবালদাকে হুমকি দিতে হলো। 500 টাকা দিয়ে প্রবালদা চরসের একটা প্যাকেট কিনল। পরে বলেছিল যে জিনিসটা নিয়ে এত হইচই সেটা একবার নিজের চোখে দেখবার লোভ সামলাতে পারেনি। রাতে বাড়ি ফিরে প্যাকেটটা খোলা হলো। অদ্ভুত দেখতে জিনিসটা, অনেকটা কালো রঙের হজমিগুলির মতো। প্রবালদা বলল, বুম, এই জিনিস এতটাই ক্ষতিকর যে সরাসরি মানুষের ব্রেনে এফেক্ট করে। ডোজের একটু এদিক ওদিক হলেই ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। প্রবালদা, ড্রাগ ওভারডোজে যেমন মানুষ জম্বি হয়ে যায়? অনেকটা তাই, তবে তুই যে জম্বির কথা বলছিস তেমনটা ভাবা একটু বাড়াবাড়ি। ওগুলো সিনেমা গল্পে চলে, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আচ্ছা, এগুলো কিভাবে তৈরি করা হয়? ওটাই জানার বিষয়। তবে শুনেছি মালানা গ্রামে ঘরে ঘরে নাকি এই কোকেন তৈরি হয়। আচ্ছা, এইগুলো তৈরি করা তো বেআইনি, পুলিশ ওদের বাধা দেয় না? আমি তোকে আগেই বলেছিলাম মালানা গ্রামের মানুষজন নিজেদের আইনে চলে। আর যেহেতু ওই অঞ্চলে একমাত্র শস্যই ক্যানিবিস, তাই ওটা চাষ করেই নিজেদের জীবিকা নির্বাহ করে। তাছাড়াও ক্যানিবিস থেকে যে শুধু কোকেন তৈরি হয় তা নয়, অনেক জীবনদায়ী ওষুধ, দড়ি, কাগজ, জুতো আরও অনেক কিছু তৈরি হয়। অতএব কোকেন তৈরি বেআইনি হতে পারে, বাকিগুলো তো নয়। চল শুয়ে পড়ি, কাল আবার অনেক সকাল সকাল উঠতে হবে। প্রবালদার গোতোয় ঘুম ভেঙে দেখি ঘড়িতে 5টা বাজে। ও মোটামুটি তৈরি। জলদি তৈরি হয় নে বুম। হোটেলের মালিক এসে বলে গেছে মালানা যাওয়ার অনুমতিপত্র রেডি। আর যে ট্রেকিং দলের সঙ্গে আমরা যাব তারাও প্রায় তৈরি। শোন, বাথরুমে ঢোকার আগে নিয়োগীদাকে একবার হাঁক দিয়ে দিস। সম্পূর্ণ মেকআপ করে আমরা হোটেলের নিচে এসে দেখলাম একটা টাটা সুমোয় মালপত্র বাঁধা হচ্ছে। আগে থেকেই হোটেলের মালিককে আমাদের ছদ্মবেশের কথা বলা ছিল, তাই ভদ্রলোক খুব সাবলীলভাবেই আমাদের দিকে এগিয়ে এসে পারমিটের কাগজপত্র দিয়ে ট্রেকিং গ্রুপের লিডারের সাথে আমাদের পরিচয় করে দিল। আমাদের গাড়ি ছাড়ার পর নিয়োগীদা বেশ সাহেবী কায়দায় প্রবালদাকে বলল, Where are we going now? এখন যারা গাড়িতে আছে তারা কেউ বাংলা বোঝে না, তাই আপনি বাংলা চালিয়ে যেতে পারেন। আর আমরা ওদের সাথে ঝাড়ি পর্যন্ত যাব, কারণ এরপর ওরা অন্য পথে মালানা যাবে, আর সে পথ আরও দুর্গম। আপনি এই শরীর নিয়ে যেতে পারবেন না। আমাদের ট্রেক কি তবে ঝাড়ি থেকে শুরু? ঠিক ধরেছেন। কৌশল থেকে যারা মালানা যায় প্রথমে গাড়ি করে ঝাড়ি পর্যন্ত আসতে হয়, তারপর গাড়ি পথ শেষ, হাঁটা পথ শুরু। কাসল থেকে ঝাড়ি 10 কিলোমিটার পথ। আধ ঘন্টার মধ্যে আমরা ঝাড়ি পৌঁছলাম। ঝাড়ি জায়গাটা ছোট্ট একটা গ্রাম, চারিদিকে ছোট ছোট ঝুপড়ির মতো দোকান। সেখানে চাট, কফি, ম্যাগি, টোস্ট সবই পাওয়া যায়। আমরা হালকা একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে ট্রেকের জন্য তৈরি হয়ে নিলাম। 3 লাঠি ভাড়া করলাম। প্রবালদা বলল, এই লাঠিগুলো থাকলে ট্রেকের খুব সুবিধা হয়। আকাশে বেশ মেঘ দেখা যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তার মানে স্নোফল হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা যেখানে এসে পৌঁছলাম সেখানে একটা অর্ধ গোলাকার টিনের গেট চোখে পড়ল। তাতে ইংরেজি আর হিন্দিতে লেখা ওয়ে টু মালানা ভিলেজ। প্রবালদা বলল, নিয়োগীদা, প্রায় 16 কিলোমিটার পথ কিন্তু, আর রাস্তা ক্রমশ চড়াই। পারবেন তো? কি যে বলেন, পারবো না মানে? আলবাত পারবো। অবশ্যই। এই শরীর নিয়ে বাঞ্জি জাম্পিং মেরে দিলেন, এটা তো আপনার কাছে নস্যি। কি বলেন? তা যা বলেছেন। আমরা যত উপরে উঠতে লাগলাম ঠান্ডা তত জাঁকিয়ে পড়তে লাগলো। পথের ধারে ধারে গাছের পাতায় হালকা হালকা বরফ দেখতে পেলাম। আমাদের আগু পিছু কাউকেই চোখে পড়ছে না। হঠাৎ খেয়াল করলাম পেঁজা তুলোর মতো গুঁড়ো গুঁড়ো বরফ পড়া শুরু হলো। এক অপূর্ব দৃশ্য। 3 জনেই ছাতা মাথা দিয়ে হাঁটতে লাগলাম। কতটা পথ হেঁটেছি কিছুই বোঝার উপায় দেখছি না। এইটুকু বুঝতে পারছি ধীরে ধীরে বরফের রাজ্যে প্রবেশ করছি আমরা। রাস্তায় প্রায় গোড়ালি ঠেকে যাচ্ছে বরফে,
আর চারদিকে শুধু বরফ আর বরফ। কিছুটা হাঁটার পর গোটা কতক বাচ্চা ছেলে মেয়েকে বরফের মধ্যে নীল রঙের কিছু একটা নিয়ে খেলতে দেখা গেল। আমরা কাছে যেতেই একটা ছেলে বলে উঠল, क्रीम है, बढ़िया क्रीम चाहिए। প্রবালদা ততক্ষণে নীল রঙের প্যারাশুট কাপড়টা পরীক্ষা করতে লাগলো। তারপর বাচ্চাগুলোকে বলল, ये किधर मिला तुमको? একটা বাচ্চা দূরে একটা ঝর্ণার দিকে আঙুল দেখালো। चलो दिखाओ हमको। বাচ্চাগুলো নিজেদের মধ্যে কি সব বলাবলি করতে লাগলো, সম্ভবত মালানা ভাষায়। আর তারপর নিমেষের মধ্যেই সেই প্যারাসুট কাপড়ের উপর সবাই বসে বরফের উপর হড়কে নিচের দিকে নেমে মিলিয়ে গেল। নিয়োগিতা বলল, আরে বাস, এরা তো দারুণ এক্সপার্ট দেখছি, পুরো স্কি করে নিচে নেমে গেল। শোন বুম, ওই ঝর্ণার দিকে একটু যেতে হবে। নীল রঙের কাপড়টা আসলে তাঁবুর ছেঁড়া অংশ, আর আশ্চর্যজনকভাবে তাঁবুর লোগোর ঠিক নিচে লেখা ছিল মেলবোর্ন, অস্ট্রেলিয়া। তবে কি এটার সাথে কোনোভাবে নিরুদ্দেশ ট্রেকিং দলের কোনো যোগাযোগ আছে? সেটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্নোফল এখন থেমে গেছে, কিন্তু প্রায় 1 ফুট করে বরফ পড়েছে চারদিকে। আমরা বরফ ঘাঁটতে ঘাঁটতে ঝর্ণাটার কাছে চলে এসেছি। ঝর্ণার আশেপাশে পাথরগুলোর ওপর বরফের স্তর পড়ে আছে। সদ্য তুষারপাতের ফলে চারিদিকে সাদা বরফের চাদরে মুড়ে গেছে পাইন গাছের পাতাগুলো। প্রবলদা হঠাৎ বলে উঠল, বুম, মাইকেল অ্যাডামসের ক্যামেরায় এই ঝর্ণাটারও গোটা কতক ছবি ছিল। নিয়োগিতা একটা পাথরে বসে ব্যাগ থেকে চুনি চিপসের প্যাকেটটা বের করে প্রবলদাকে বলল, প্রবল বাবু, এই চিপসের প্যাকেটটার সদ্ব্যবহার করি? হ্যাঁ, তা খেতেই পারেন, কিন্তু প্যাকেটটা এখানে ফেলবেন না। তার দুটো কারণ: এক, চুনিলাল চিপস কোম্পানির ঠিকানাটা দরকার, আর 2, পাহাড়ে জলের বোতল আর চিপস খেয়ে প্যাকেট আর বোতল ফেলে যারা নোংরা করে তাদের আমি একেবারে পছন্দ করি না। প্রবলদাকে দেখলাম ঝর্ণার পাশে যে পাইনের জঙ্গলটা দেখা যাচ্ছে সেখানে বরফ সরিয়ে সরিয়ে কি যেন করছে। আমি নিয়োগিতার চিপসের প্যাকেট থেকে গোটা কতক চিপস তুলে নিয়ে ঝর্ণার দিকে যেই গিয়েছি, প্রবলদা ডাকলো, বুম, এদিকে আয়, দেখে যা। আমি আর নিয়োগিতা কাছে গিয়ে দেখলাম প্রবলদা বরফ সরিয়ে বেশ কিছুটা জায়গায় মাটি বার করেছে, আর ওখানেই একটা খুঁটি পোতা, আর তার সাথে লেগে আছে সেই নীল রঙের প্যারাশুট কাপড়ের অংশ, আর প্রবলদার হাতে একটা গাঁজা খাওয়ার কলকে। এখানেই কি তবে সেই ট্রেকিং দল তাঁবু গেড়েছিল? এখনো শিওর নয়, তবে সম্ভাবনা প্রবল। যদি ধরেই নিই এটাই সেই নিরুদ্দেশ হয়ে যাওয়া ট্রেকারদের টেন্ট, তাহলে এখান থেকে ওরা গেল কোথায়? আর আমার মনে হয় মাইকেল অ্যাডামসও কিছুটা আন্দাজ করেছিল, তাই এই জায়গাটার ছবি তুলেছিল। নিয়োগিতা চিপসের প্যাকেট থেকে শেষ চিপসটা বার করে প্যাকেটটা ভালো করে পরীক্ষা করতে করতে বলল, মনে হয় এখনো গোটা কয়েক রয়ে গেছে ভেতরে। আর ঠিক সেই সময় ঘটে গেল একটা মারাত্মক ঘটনা। হঠাৎ একটা বিকট গুলির শব্দ শোনা গেল, আর সেই শব্দ পাহাড়ের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল। চোখের নিমেষে আমাদের সামনে 3 জন লোক স্কি করে পাহাড়ের ওপর থেকে নেমে এলো। লোকগুলোর মুখ ঢাকা মাংকি ক্যাপে, চোখেও কালো চশমা, 3 জনের হাতেই উদ্ধত রিভলভার। একজন বলল, হাত উপর। আমরা 3 জনের হাত উপরে করলাম। তারপর একজন আমাদের দিকে এগিয়ে এসে আমাদের পকেট চেক করে প্রবলদার রিভলভারটা ছুঁড়ে অন্যজনের কাছে দিয়ে দিল। প্রবলদা বলে উঠল, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম আস? লোকটা প্রবলদার মুখ থেকে নকল দাড়িটা টেনে খুলে দিয়ে পেটে একটা ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে বলল, খুদ কো বহুত হুঁশিয়ার সমঝতে হো। আমাদের 3 জনের হাত আর মুখ বেঁধে টানতে টানতে নিয়ে চলল ঝর্ণার ঠিক পেছন দিকে। আরে অবাক কাণ্ড, এখানে দেখছি একটা ছোটখাটো মানুষ চালিত রোপওয়ে, যেমনটা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে মাল বহন করার জন্য দেখা যায়। এটা তার থেকে একটু বড়, খুব জোর 2 জন মানুষ বসতে পারে। আমাকে আর নিয়োগিতাকে জোর করে বসিয়ে দেওয়া হলো সেই রোপওয়েতে। এ যেন এক হাড় হিম করা অভিজ্ঞতা। রোপওয়ে চলতে শুরু করলো, সাদা বরফে ঢাকা পাইনের জঙ্গল ফেলে অন্য কোথাও। নিয়োগিতা চোখ বন্ধ করে কৃষ্ণ নাম জপছে, তার কারণ রোপওয়ে এখন চলেছে খরস্রোতা পার্বতী নদীর ওপর দিয়ে। কোনোভাবে যদি দড়ি ছিঁড়ে যায় তাহলে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। প্রায় মিনিট 10 চলার পর একটা জায়গায় এসে থামল রোপওয়ে। জায়গাটা সম্ভবত কোনো উপত্যকা হবে। এখানে বরফের কোনো চিহ্ন নেই চারদিকে, শুধু সবুজ আর সবুজ। যেদিকে চোখ যায় গজিয়ে আছে ক্যানাবিস। 2 জন লোক আমাদের প্রায় টানতে টানতে নিয়ে চলল জঙ্গলের দিকে। কিছুটা পথ হাঁটার পর সামনে বেশ কিছু বাড়িঘর দেখতে পেলাম।
বুঝতে অসুবিধা হচ্ছে না, এটাই মালানা গ্রাম। আমরা যে রাস্তায় এই গ্রামে প্রবেশ করেছি সেটা একটা চোরা পথ, যে পথে এরা মাদক পাচার করে থাকে। লোক দুটো আমাদের একটা গুদম ঘরে আটকে রেখে বাইরে থেকে দরজা আটকে দিল। প্রসঙ্গত বলে রাখি, আমাদের ব্যাগ, জলের বোতল দিয়ে গেছে ওরা, হাতটাও খুলে দিয়ে গেছে। খুব খিদে পেয়েছে। ব্যাগ থেকে শুকনো খাবার বের করে কিছু মুখে দিতে না দিতেই প্রবালদা কিনে ফেলল সেই ঘরে। আমি আর নিয়োগিতা প্রবালদার হাত খুলে দিতেই প্রবালদা বলে উঠল, মিলে যাচ্ছে সবকিছু বুম, মাইকেল অ্যাডামসের ক্যামেরার ছবিগুলোর সাথে। কি অসম্ভব বুদ্ধি ছেলেটার। কি বলছো? মানে কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়া বলছি, তার আগে নিয়োগিতার ব্যাগে একটা চিঁড়ের প্যাকেট আছে, ওটা দে। নিয়োগিতা প্যাকেটটা বার করে প্রবালদাকে দিতেই প্রবালদা প্যাকেটটা ছেড়ে ভেতর থেকে একটা স্যাট ন্যাভ জিপিএস ট্র্যাকার বার করে ওটা অন করে বলল, এটা কসলে আমি করে রেখেছিলাম। টোডিকে বলা আছে যদি 6 ঘন্টার মধ্যে আমি ফোন না করি তাহলে রেস্কিউ টিমকে ইনফর্ম করতে। বুম, তোর ব্যাগে একদম তলায় একটা প্যাকেট আছে, ওর ভেতর থেকে গোটা কতক ছবি আছে, আমাকে দে। ব্যাগ হাতড়ে প্যাকেটটা বার করে প্রবালদাকে দিলাম। প্রবালদা বলল, মাইকেল এই ফটোগুলোর নাম দিয়েছিল নাইটিঙ্গেল। কিছুতেই বুঝতে পারছিলাম না এমন অদ্ভুত নাম কেন এই আউট অফ ফ্রেম ছবিগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে ছবিগুলো প্রিন্ট করাই। এই কৌশলে রোপওয়েতে আস্তে আস্তে পুরো জিনিসটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আচ্ছা বল বুম, নাইটিঙ্গেল বলতে তুই কি বুঝিস? নাইটেঙ্গেল তো একটা পাখির নাম। রাতের ট্র্যাঙ্গেল? না নিয়োগিতা, নাইট বানানটা যদি KNIHT হয় তাহলে? ও বুঝেছি, তবে তো প্রহরী। ঠিক, কিন্তু এখানে নাইট মানে কিন্তু প্রহরী নয় নিয়োগিতা। বুম, তুই ট্রাই করবি নাকি? আচ্ছা, তুমি বলেছিলে দাবা খেলায় ঘোড়াকে নাইট বলে, মানে তবে কি ঘোড়া? এক্সিলেন্ট বুম। আচ্ছা, ঘোড়ার চাল কেমন হয়? আড়াই দান, 1, 2, আড়াই। কারেক্ট ইউ আর। তবে কি দাঁড়ালো ব্যাপারটা? ছবিগুলোকে যদি ঘোড়ার চাল অনুযায়ী দাবার ছকের মতো সাজানো হয় তাহলে কি পাবো আমরা? একটা এলের মতন ভিউ। ঠিক, কিন্তু পুরো ছবিটা দেখতে হলে ঘোড়াটাকে ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলে আরও একবার ঘোরাতে হবে। তাহলে এবার বল বুম, মোট কটা ছক হবে? 6টা। ঠিক তাই, 3/2 একটা বর্গক্ষেত্র তৈরি হবে। নে দেখি এবার এই 6টা ছবিকে ঠিক করে সাজিয়ে ফেল, দেখ কি বেরোয়। সিকোয়েন্স বোঝার জন্য ফটোর উপর ডেট আর টাইমটা দেখে নিস। আমার ঠিক 30 সেকেন্ড লাগলো ব্যাপারটা করতে। আর যে ছবিটা ফুটে উঠলো সেটা হলো এই ঘরের একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে 5 জন বিদেশিকে। কিছু মাথায় ঢুকলো? প্রবালদা একদম পরিষ্কার। তার মানে সেই অস্ট্রেলিয়ান ট্রেকিং দল নিরুদ্দেশ হয়নি, ওরাও আমাদের মতন হাইজ্যাক্ট। কিন্তু ওরা ওদের আটকে রেখে কি করতে চায়? প্রবালদা ঘরটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। তারপর একটা দেওয়ালে ফটো দিয়ে কি একটা দেখে আমাদের বলল, দেখে যা, তোর প্রশ্নের উত্তর পাবি। আমি সেই ফটোয় চোখ লাগাতেই দেখতে পেলাম বেশ কিছু বিদেশি আর মালানাবাসী মিলে গোল হয়ে বসে হাতে হাত ঘষছে, আর মাঝখানে স্তূপ হয়ে পড়ে আছে সেই মাদক গাছ ক্যানাবিস। কিন্তু ওরা অমন করে হাত ঘষছে কেন? ক্যান্নাবিস থেকে মালানা ক্রিম প্রস্তুত করছে ওরা। এর এই প্রক্রিয়াটা পুরোটাই হ্যান্ডমেড, আর তাই মালানা ক্রিমের এত কদর বিদেশের বাজারে। আমার ধারণা ওই ট্রেকিং দল কোনোভাবে ওদের এই চোরাপথের সন্ধান পেয়ে যায়, তাই ওদের মুখ বন্ধ করার জন্য হাইজ্যাক করে কৃতদাস বানিয়ে রেখেছে। হয়তো আমাদের কপালেও তাই নাচছে। নিয়োগিতা চোখ কপালে তুলে বলল, বলেন কি? আর সাথে সাথেই ঘরের দরজা খুলে গেল। ঘরে ঢুকলো সেই ট্রেনের লোকটা, কানের নীল পাথর দেওয়া দুলটা চকচক করে উঠল। আমাদের দেখে লোকটা ভাঙা হিন্দিতে বলে উঠল, आप लोग जासूस हो? मुझे कल ही पता चल गया था, मगर हम देखना चाहते थे कि आप किस लिए हमारे पीछे पड़े हो। यहाँ इंडिया का कानून नहीं चलता, ये आपको पता है ना? প্রবালদা দেখলাম খুব ঠান্ডা মাথায় লোকটাকে বলল, मुझे पता है, यहाँ पे सिर्फ मलाना का कानून चलता है। तो आप तो सब जानते हैं। ये सही बात है, हम कोकेन बेचते हैं, मगर वो बेचना मालाना में लीगल है। अगर नहीं बेचेंगे तो हमारा बीवी बच्चे मर जाएंगे। वो ठीक है, मुझे सिर्फ ये पता करना है आप माल किसको बेचते हो।
चुनीलाल मेघराज को कौन माल देता है और ऑस्ट्रेलियन ट्रेकर लोगों को क्यों आप पकड़ के रखे हो? ओह, आपको ये भी पता है? तो सुनिए, हम कोई चुनीलाल को नहीं जानते। बहुत ड्रग डीलर्स हमारे यहाँ पे माल लेता है, हम किसी को जानते नहीं। और रही बात ट्रेकर्स की, उनका एक आदमी हमारा 10 लाख का माल लेके भाग गया, इसलिए हम उन्हें पकड़ के रखा है। जब तक वो माल नहीं मिलता हम उसे छोड़ेंगे नहीं। बस बहुत बोल दिया। अब सुनिए, शाम को पंचायत होगा, मुखिया जो भी विचार करेगा आप लोगों के साथ वो ही होगा। तब तक इधर ही रहो। এই বলে সজোরে দরজা বন্ধ করে দিয়ে লোকটা চলে গেল। লোকটা চলে যেতে আমি প্রবালদাকে বললাম, আমাদের বিচার হবে? তা হবে বই কি, ওদের রাজ্যে অনধিকার প্রবেশ করা ওদের আইন বিরুদ্ধ। কিন্তু আমরা তো সেনাবাহিনীর পারমিট নিয়ে তবে এসেছি। তা এসেছি ঠিকই, কিন্তু ওদের পিছনে টিকটিকিগিরি করছি, নকল দাঁড়ি গোঁপ লাগিয়ে, সেটা ওরা পছন্দ করেনি। তাই হয়তো। প্রবালদা খানিকটা থমকে ভুরুটা কুঁচকে গম্ভীর হয়ে বলল, গন্ডগোলটা ওখানে নয় বুম, গন্ডগোলটা হলো 10 লাখ টাকার কোকেন কে চুরি করলো। মাইকেল অ্যাডামস যদি এদের সন্ধান পেয়েই থাকে, এখান থেকে পালালো কি করে? আর কলকাতায় ও কি তবে এই লোকটার পিছু নিয়ে গিয়েছিল, নাকি ও এই ট্রেকারদের মধ্যে যে কোকেন চুরি করেছিল তার সন্ধান পেয়েছিল? কিছুই মাথায় ঢুকছে না রে, সব যেন কেমন তাল গোল পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম। আপনি পার্ক স্ট্রিটের সাধু বাবাকে কি রহস্যের বাইরেই রেখেছেন? প্রথমে তাই রেখেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে ওই সাধু বাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই রহস্যে। আচ্ছা নিয়োগিতা, আপনি তো ওই সাধু বাবাকে দেখতে গিয়েছিলেন। সাধু বাবাকে কেমন দেখতে ছিল? হ্যাঁ, দেখতে গিয়েছিলাম, কিন্তু খুব ভিড় ছিল। দূর থেকে দেখেছিলাম এক ঝলক। শুধু এইটুকু বললেই হবে, সাধুটাকে ভারতীয় সাধুর মতো দেখতে নাকি বিদেশি সাধুর মতো দেখতে? একদম ঠিক ধরেছেন, বিদেশি সাধুদের মতন দেখতে। গায়ের রং মানে বেশ ফর্সা আর সোনালি চুলদাড়ি। প্রবালদার মুখে একটা হালকা হাসি ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। আমি জানি প্রবালদা এরপর আর একটা কথা বলবে না, তাই অহেতুক প্রশ্ন করার কোনো মানেই নেই। প্রায় ঘন্টা 2 পর দরজা খোলার আওয়াজ হলো। 2-3 জন লোক আমাদের ইশারা করলো ওদের সঙ্গে যাওয়ার জন্য। পোশাক দেখে মনে হচ্ছে মালানাবাসী। একজন আগে আগে চলল আর আমাদের পেছনে 2 জন। নিয়োগিতা ফিসফিস করে আমায় বলল, বিচারে আমাদের ফাঁসি হবে না নিশ্চয়ই? মনে হয় না। প্রবালদা হঠাৎ বলে উঠল, আচ্ছা নিয়োগিতা, আপনি তখন চুনি চিপসের প্যাকেটটা শেষ করে কোথায় রাখলেন? ফেলেননি তো? মোটেও না, ব্যাগের মধ্যে একদম সুন্দর করে রেখে দিয়েছি। তখন আপনি কি বলেছিলেন যেন? মনে হচ্ছে প্যাকেটটার মধ্যে আরো গোটা কতক চিপস রয়ে গেছে, কিন্তু বেরোচ্ছে না, তাই তো? হ্যাঁ, তাই তো মনে হলো তখন। আর তারপরেই তো গুলির আওয়াজে সব ঘেটে গেল। প্যাকেটটা চট করে আমায় দিন তো। নিয়োগিতা ব্যাগ থেকে প্যাকেটটা প্রবালদাকে দিতেই প্রবালদা প্যাকেটটার ভেতরে একবার চোখ বুলিয়ে প্যাকেটটা পকেটে পুরে আনন্দে নেচে উঠে বলল, অঙ্কটা মিলেছে, মিলেছে রে, অঙ্কটা মিলেছে। এটা আমার অনেক আগেই মাথায় আসা উচিত ছিল। নিয়োগিতা আর আমি অবাক হয়ে প্রবালদার মুখের দিকে তাকিয়ে রইলাম। আর ওই 3 মালানাবাসী বাংলা ভাষার মাথামুন্ডু কিছু না বুঝে আর প্রবালদার উচ্ছ্বাস থেকে আরো অবাক হয়ে প্রবালদার দিকে তাকিয়ে বলে উঠল, চলো চলো, বহুত হো গয়া নাটক, আব আগে চলো। প্রবালদার কাছে পরে শুনেছিলাম মালানা গ্রামটা 2 ভাগে বিভক্ত, আপার মালানা আর লোয়ার মালানা। আপার মালানা বা লোয়ার মালানায় যদি কোনো অপরাধ হয়, প্রথমে নিজ নিজ গ্রামে সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়। আর তাতেও যদি সমাধান না হয়, 2 গ্রামের মধ্যস্থলে জমলু ঋষির মন্দির প্রাঙ্গণে বসে উচ্চ আদালত, আর সেখানেই হয় সর্বশেষ বিচার। বিচারক অর্থাৎ গ্রামের প্রধান যিনি, তিনি বংশ পরম্পরাক্রমে বিচারক থেকেই যান। শাস্তি হিসাবে আর্থিক জরিমানা, ভেড়া বলি, 20 ঘন্টা এক নাগারে ক্যানাবিস হাতে নিয়ে দলা, এমনকি প্রাণদণ্ড হিসাবে পায়ে ভারী পাথর বেঁধে পাহাড় থেকে ফেলে দেওয়াও হয়ে থাকে। আমরা সম্ভবত লোয়ার মালানা থেকে আপার মালানার দিকে যাচ্ছি, কারণ রাস্তাটা ক্রমশ চড়াই হচ্ছে আর চোখে পড়ছে রাস্তার দুপাশে কাঠের দোতলা বাড়ি। বাড়ির চালগুলো ঢালু আর হালকা বরফের আস্তরণ। পথে অনেক দেশি বিদেশি ট্রেকার চোখে পড়ছে।
কেউ নিচের দিকে নামছে তো কেউ ওপরের দিকে চলছে। এক জায়গায় বেশ কিছু জনসমাবেশ দেখতে পেলাম। সম্ভবত এখানেই হবে আমাদের বিচার। একটা ভাঙাচোরা বোর্ড চোখে পড়ল, হিন্দিতে লেখা, এখানে কোনো কিছু ছোবেন না বা ফটো তুলবেন না, নইলে 1000 টাকা জরিমানা হইবে। মাটিতে একটা জায়গায় আমাদের বসতে ইশারা করা হলো। আমরা 3 জন বসে পড়লাম। প্রবালদাকে দেখলাম বেশ খোশ মেজাজে, যেন ব্যাপারটা খুব এনজয় করছে। কিছুতেই মাথায় ঢুকছে না এই সংকটের মধ্যে ওর এনজয়মেন্টটা আসে কোথা থেকে। নিয়োগিতা আমায় কনুয়ে হালকা গুঁতা দিয়ে দৃষ্টি আকর্ষণ করলো। আরে, ভিড়ের মধ্যে সকালে যে ট্রেকিং দলের সঙ্গে আমরা ঝাড়ি পর্যন্ত এলাম তারা উঁকি মারছে। সম্ভবত কৌতূহল বশত ব্যাপারটা দেখছে। মন্দিরের ভেতর থেকে একজন লম্বা চওড়া লোক বেরিয়ে এলো। মুখে দাড়ি গোফের জঙ্গল, পরনে লম্বা উলের কোট, মাথায় টিপিক্যাল হিমাচলি টুপি আর পায়ে দড়ির জুতো। পরে প্রবালদা বলেছিল ওই জুতোগুলো নাকি ক্যানিবিসের শিকড় বাকড় দিয়ে তৈরি করা হয়। কিছু পরে সেই ট্রেনের লোকটাকে দেখলাম মুখিয়ার সাথে কী সব কথাবার্তা বলছে। ঠিক সেই সময় ঘটে গেল এক দারুণ রোমহর্ষক ঘটনা। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটলো যে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কোনটা আগে ঘটলো আর কোনটা পরে। হঠাৎ প্রবালদা মুখ দিয়ে একটা জোরে সিটির আওয়াজ করলো, আর সাথে সাথে একটা গুলির শব্দ। তাকে দেখলাম সকালে সেই ট্রেকিং দলের লিডার আকাশে ফায়ার করে রিভলভার তাক করে আছে ট্রেনের সেই নীল দুল পড়া লোকটার দিকে। পলকের মধ্যে 2টো স্মোক বোম এসে পড়লো আমাদের পায়ের কাছে। কুলকুল করে ধোঁয়া বেরোতে দেখে গ্রামবাসীরা ছুটে পালিয়ে গেল। পড়ে রইল শুধু মুখিয়া, ট্রেনের সেই লোকটা আর আমরা 3 জন, আর সকালে সেই বিদেশি ট্রেকিং দল যাদের সাথে ছাড়িয়ে এলাম। একজন একটা রিভলভার ছুড়ে দিল প্রবালদাকে। প্রবালদা ডান হাতে সেটা লুফে নিয়ে আকাশে 2টো ফায়ার করে মুখিয়ার দিকে তাক করে বলল, আপনার খেল খতম মিস্টার মেঘরাজ। পালাবার চেষ্টা ভুলেও করবেন না, কারণ সবকটা বন্দুক এখন আপনার দিকে তাক করা আছে। 1 ইঞ্চি নড়লেই বুলেট আপনাকে ঝাঁঝরা করে দেবে। আমি আর নিয়োগিতা পুরো ভ্যাবা চাকা পাবলিকের মতো দাঁড়িয়ে রইলাম। কি যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। এমন সময় হেলিকপ্টারের আওয়াজ কানে এলো। আওয়াজটা ধীরে ধীরে প্রকট হতে লাগলো। বুঝলাম প্রবালদার আকাশে 2খানা গুলির জন্যই ওরা অপেক্ষা করছিল। বলতে বলতে 2খানা সেনাবাহিনী চপার এসে হাজির হলো, আর চোখের নিমেষে হুড়মুড় করে দড়ির মই বেয়ে নেমে এলো একদল ভারতীয় বায়ুসেনা। সাথে সাথে ওরা ঘিরে ফেললো পুরো জায়গাটা। প্রবালদা আস্তে আস্তে মুখিয়া ওরফে চুনিলালের দিকে এগিয়ে গিয়ে এক টানে দাড়িটা ছেড়ে দিল, আর সাথে সাথে বেরিয়ে এলো চুনিলাল মেঘরাজের আসল চেহারা। বলুন, কোথায় লুকিয়ে রেখেছেন মালানা গ্রামের আসল মুখিয়াকে? চুনিলাল ইশারা করলো মন্দিরের দিকে। প্রবালদা, আমি আর নিয়োগিতা ছুটলাম মন্দিরের ভেতরে। গিয়ে দেখলাম মন্দিরে ঝুমলু ঋষির বিগ্রহের পেছনে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে মালানা গ্রামের আসল মুখিয়া। হাত পায়ের বাঁধন খুলে দিতেই উনি ভাঙা হিন্দিতে যা বললেন তা হলো, এই গ্রাম খুব পবিত্র গ্রাম। যবে থেকে চুনিলাল কোকেনের ব্যবসা শুরু করেছে এখানকার কিছু দুষ্টু লোককে নিয়ে, তবে থেকে এই গ্রামে খুন, জখম, রাহাজানি সব বেড়ে গেছে। গ্রামের আইন কানুন ঐতিহ্য সব নষ্টের পথে। চুনিলালের লোকজন জোর করে কোকেন প্রস্তুত করতে বাধ্য করে। এখানে যে আরও কুটির শিল্প আছে তা প্রায় লুপ্ত হতে চলেছে। উনি চান যে আমরা চুনিলালকে শাস্তি দিই আর ওদের ভালোভাবে বাঁচতে দিই। প্রবালদা বলল, আপনি সমস্ত গ্রামবাসীকে এখানে ডাকুন, আর সবার সামনে চুনিলাল আর ওর সঙ্গীদের দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করুন। আমরা চাই মালানা গ্রাম তার নিজস্ব গরিমায় আবার ফিরে আসুক। বাইরে এসে ভদ্রলোক একটা শঙ্খের মতন দেখতে জিনিস বাজালো, আর সাথে সাথে সমস্ত ঘর থেকে বাচ্চা, বুড়ো, মহিলারা সব বেরিয়ে গোল হয়ে দাঁড়ালো। তারপর মুখিয়া কানাসি ভাষায় অনেকক্ষণ কি সব বলল। তারপর পুরো গ্রাম হই হই করে উঠল। বুঝলাম সবাই খুব খুশি, প্রত্যেকের মুখে হাসি। মুখিয়াকে প্রবালদা জিজ্ঞাসা করায় উনি বললেন সবাই চায় ওর মৃত্যুদণ্ড, অর্থাৎ পায়ে ভারী পাথর বেঁধে পাহাড় থেকে ফেলে দেওয়া। অস্ট্রেলিয়ার ট্রেকিং দল সহ আমরা এখন সেনাবাহিনীর চপারে। প্রবালদার মুখে একটা বিজয়ী হাসি। আমি কিছু বলার জন্য যেই মুখ খুলতে যাব অমনি প্রবালদা বলে উঠল, চপার রাইডটা এনজয় কর, জীবনে দ্বিতীয়বার এই সুযোগ হবে কিনা বলা মুশকিল। বুঝলাম আবার অপেক্ষা। তাই অগত্যা চপারের জানলার বাইরের দৃশ্য দেখতে লাগলাম। বরফ ঢাকা সাদা পাইন গাছের জঙ্গল, আর তার মাথার উপর দিয়ে উড়ে চলেছি আমরা। সূর্যাস্তের সোনালি আলোয় সরু ফিতের মতন পার্বতী নদীটা হঠাৎই তরল সোনায় পরিণত হয়েছে। বুন্তর এয়ারপোর্টে আমাদের চপা এসে থামতেই এলাহি ব্যবস্থা চোখে পড়ল। প্রবালদাকে সম্মান জানাতে বায়ুসেনা এবং হিমাচল পুলিশের তাবর তাবর অফিসাররা সশরীরে উপস্থিত। ভিড়ের মধ্যে থেকে টোডিকে দেখতে পেলাম।
এক গাল হাসি নিয়ে প্রবালদার দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, ওয়েল ডান মিস্টার সরকার, উই আর প্রাউড অফ ইউ। এয়ারপোর্ট অথরিটির কনফারেন্স হলে প্রবালদার সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। হিমাচল পুলিশের তরফ থেকে একটা মানপত্র আর 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো সাড়ম্বরের সঙ্গে প্রবালদার হাতে। বেশ কিছু সাংবাদিক প্রবালদার থেকে ঘটনাটার বিবরণ শুনতে চাইল, অর্থাৎ কিভাবে এই ড্রাগ মাফিয়া চুনিলাল মেঘরাজকে প্রবালদা হাতে নাতে ধরল। প্রবালদা গোড়া থেকে ঘটনাটা বলতে শুরু করলো। ঘটনাটা শুরু হয় কলকাতা পার্ক স্ট্রিটে মাইকেল অ্যাডামসের খুন দিয়ে। তদন্তে নেমে জানতে পারি মাইকেল অ্যাডামস একজন অস্ট্রেলিয়ান গোয়েন্দা। ও ল্যাপটপ আর ক্যামেরা ঘেঁটে যা পাওয়া যায় তা থেকে বোঝা যায় ও এক নিরুদ্দেশ হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান ট্রেকিং দলের সন্ধানে পার্বতী ভ্যালি পৌঁছয়। সেখানে গিয়ে ও বুঝতে পারে সেই ট্রেকিং দল মালানায় বন্দী। তার কারণ ওরা না জেনেই যেখানে তাঁবু গেঁড়েছিল সেটাই হলো চোরা কারবারিদের একটা গুপ্ত পথ। সেই দিন রাতে যখন ওরা নেশাভান করে ঘুমিয়ে যায়, একজন ট্রেকার, তার নাম পিটার, দেখতে পায় কিছু লোকজন চোরা পথ দিয়ে মাল পাচার করছে। ও তখন ওদের ভয় দেখায়, ভয়ে ওরা মাল ফেলে পালিয়ে যায়। আর সেই মাল নিয়ে পিটার হাজির হয় কলকাতায় পার্ক স্ট্রিটে ওর বন্ধুর কাছে। ওরা ঠিক করে মাল কলকাতায় বেচে ওরা মোটা টাকা নিয়ে দেশে ফিরবে। কাজেই শুরু হলো সাধু বেশে অসাধু কারবার। ওদিকে চুনিলালের লোক খবর পেয়ে বাকি ট্রেকিং দলকে আটক করে মাল আদায়ের জন্য। কলকাতায় চুনিলালের এজেন্ট খবর দেয় এক সাধু নাকি মালানা ক্রিম বিক্রি করছে। ব্যাস, তক্ষুনি মালানা থেকে রওনা দেয় নীল দুল পরা লোকটা, যার নাম চেতন বোনাদা। নামটা অবশ্য জানতে পারি রেলওয়ে রিজার্ভেশন চার্ট থেকে। আর ঠিক সেই সময় তদন্ত করতে করতে মাইকেলও এসে পৌঁছয় মালানা গ্রামে। সঙ্গীদের সাথে দেখাও হয়। হেয়ালি করে কিছু ছবি তুলে নিজের কাছে রাখে, যাতে চট করে কেউ বুঝতে না পারে। তারপর ও ধাবা করে চেতনকে। কলকাতা পৌঁছে ভেবেছিল পিটারকে বুঝিয়ে মালটা ফেরত করিয়ে ট্রেকিং দলকে ছাড়িয়ে নেবে, কিন্তু তার আগেই পিটার মাল বেচে পগার পার। এদিকে আবার চুনিলাল খবর পেয়ে যায় মাইকেল ওদের পেছনে টিকটিকিগিরি করছে এবং ছবিও তুলছে। ওর ভয় ছিল আসল ব্যবসা ধরা না পড়ে যায়, তাই মাইকেলকে সরিয়ে দেওয়া ছাড়া পথ ছিল না। খুনের পর মাইকেলের ব্যাগ থেকে ক্যামেরা আর ল্যাপটপ সরাতে না পারায় বাধে আরও বিপত্তি। চুনিলাল মরিয়া হয়ে ওঠে হাতাবার জন্যে। ওদিকে তডিকে কিডন্যাপ করে আমার কাছ থেকে সেগুলো হাতানোর পরও শান্তি হয় না চুনিলালের। যখন ও জানতে পারে আমি এই তদন্ত চালিয়ে যাচ্ছি, আমার পেছনে লোক লাগায়, হুমকি দেয়, এমনকি কালকা থেকে আমাদের গাড়ি কিডন্যাপ করে নিজের বাড়ি নিয়ে গিয়ে টর্চার করে, যাতে এই তদন্ত আমি ছেড়ে দিই। আমার আগমনে চুনিলাল যে বেশ বিরক্ত হয়েছে সেটা আমার বুঝতে বাকি ছিল না। চুনিলালের বাড়ি থেকে পালিয়ে আমরা যখন কসল এলাম, তখনই টডির সাথে ফোনে কথা বলে আর লজের মালিকের সহায়তায় বাকি সমস্ত কাজ সারি। যেমন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সকে ছদ্মবেশে মালানায় প্রবেশ করানোর প্ল্যান এবং পুরো প্রজেক্টটাকে ওদের লিডারকে বুঝিয়ে দেওয়া, চিনের প্যাকেটে স্যাটন্যাব লুকিয়ে রাখা। তবে আমার উদ্দেশ্য ছিল মালানা থেকে ট্রেকিং দলকে উদ্ধার করা, কিন্তু চুনিলালকে এইভাবে পেয়ে যাওয়াটা বেশ অবিশ্বাস্য। একজন সাংবাদিক প্রবালদাকে থামিয়ে বলে উঠল, চুনিলাল হঠাৎ মুখিয়ার বেশ ধরতে গেল কেন? ওর কি উদ্দেশ্য ছিল? আর ওর অপরাধটাই বা কি? শুনুন, চুনিলাল মেঘরাজ একজন ধুরন্ধর ড্রাগ ডিলার। 1990 সাল থেকে হিমাচল প্রদেশে পুলিশের নাকের ডগায় চোরাচালান করে যাচ্ছে, কিন্তু কেউ টের পর্যন্ত পায়নি। আমার সন্দেহ হয় যখন শুনি চুনিলালের সিমলায় চিপসের কারখানা আছে। যতদূর মনে হয় সমতল ভূমিতে যেখানে আলুর চাষ বেশি হয় সেইখানেই চিপসের কারখানা হওয়া উচিত, কিন্তু সমতল ছেড়ে পাহাড়ের উপরে চিপসের কারখানা কেন? এই সন্দেহ আমাকে সিমলায় টানতে লাগলো। কিন্তু মাঝপথে কালকা থেকে আমরা কিডন্যাপড হলাম। কসল গিয়ে চোখে পড়ল চুনি চিপসের প্যাকেট। প্রথমে ভেবেছিলাম বেশি দামে বিদেশিদের চিপস বিক্রি করছে। পরে টডি খবর দেয় ওর ফুড লাইসেন্স শুধুমাত্র বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করার জন্যে, অর্থাৎ নট ফর সেল ইন ইন্ডিয়া। খটকাটা আমার লেগেই থাকে। গতকাল যখন নিয়োগিতা চিপস খেয়ে প্যাকেটটা নেড়েচেড়ে বলল এখনো মনে হয় ভেতরে কিছু আছে, তখনই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই বলে প্রবালদা পকেট থেকে সেই চুনি চিপসের প্যাকেটটা বার করে ছিঁড়ে টেবিলের সামনে মেলে ধরল। দেখলাম প্যাকেটের তলায় সেলোটেপ দিয়ে কালো রঙের একটা পুড়িয়া সাঁটা।
বলা বাহুল্য সে পদার্থ অবধারিতভাবে মাল্লানা ক্রিম। প্রবালদা বলে চলল, আসলে চুনিলাল খুব বুদ্ধি করে আমাদের মেরে ফেলার প্ল্যান করেছিল, যাতে ওর উপর কখনো কোনো রকম সন্দেহ কারুর না হয়। আপনারা জানেন মালানাবাসীরা নিজেদের আইনে চলে, তাই যদি কোনো শাস্তি তারা স্থির করে সেটার বিরুদ্ধে ভারতের সংবিধান কিচ্ছু করতে পারবে না। তাই মুখিয়া সেজে আমাদের মৃত্যুদণ্ড দেওয়াই ছিল ওর উদ্দেশ্য। আর তারপর যা হয়েছে সে সবই আপনাদের জানা। বিপুল হাততালিতে হল ফেটে পড়ল। প্রবালদা নিয়োগিতাকে বলল, নিয়োগিতা, আপনি যদি ঠিক সময়ে চুনি চিপসের প্যাকেটে আমার দৃষ্টি আকর্ষণ না করতেন তাহলে চুনিলালের কুকর্ম অধরাই থেকে যেত। নিয়োগিতা বেশ গদগদ হয়ে টাকে দুবার হাত বুলিয়ে খুব বিনয়ের সাথে বলল, এটা এমন আর কি, ছোট্ট একটা কন্ট্রিবিউশন মাত্র। ট্রেনের সিটে প্রবালদা পাশে বসে মনে মনে একটা কথা শুধু ভাবছি, প্রবালদা চুনিলালকে চিনল কি করে? আর ঠিক সেই সময় প্রবালদা আমায় বলে উঠল, তুই নিশ্চয়ই ভাবছিস ছদ্মবেশী চুনিলালকে চিনলাম কি করে, তাই তো? একদম ঠিক। এই জন্যই বলি বুম, সবসময় চোখ কান খোলা রাখবি। চুনিলালের ডান হাতের তর্জনীটা খেয়াল করেছিলিস? হ্যাঁ, ওই আঙুলটা অর্ধেকটা কাটা। কারণ যখন ওর বাড়িতে তোমার দিকে ও রিভলভার তাক করেছিল তখন দেখেছিলাম ও মধ্যমা দিয়ে ট্রিগার করছে। বাহ, এত লক্ষ্য করলি, আর মুখিয়ার আঙুলটা লক্ষ্য করলি না? জানলার বাইরে তাকিয়ে দেখলাম নিচে অন্ধকারের মধ্যে চাপ চাপ শহরের আলো দেখা যাচ্ছে, আর ককপিট থেকে ভেসে এলো, গুড ইভিনিং, দিস ইজ পাইলট রোহিত, প্লিজ ফাস্টেন ইউর সিট বেল্ট, উই আর অ্যাপ্রোচিং নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শুনছিলেন সিমলায় হামলা। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। ফিরব এই রবিবার আপনাদের প্রিয় ফেলু মামাকে সঙ্গে নিয়ে। আমাদের প্রচুর শ্রোতা বন্ধু ফেলু মামার নতুন গল্প শুনতে চেয়েছেন আমাদের কাছে, তাই তাদের ইচ্ছেকে সম্মান দিতে আমরা ফিরত আনতে চলেছি দম ফাটা হাসির গল্প ফেলু মামার একটি নতুন গল্প। গল্প পাঠে ছিল বাক্যবাগীশ, জয়দীপ, মৃন্ময়, সুদীপ্ত ও আমি রাজদীপ। পোস্টার ডিজাইন রোহন। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।